হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা 16 তারিখ এবং 17 তারিখ WBPSC ক্লার্কশিপের এক্সাম দিতে যাবে, তোমাদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন গুরুত্বপূর্ণ? কেননা তোমরা জানো যে এই ক্লার্কশিপ এক্সামে ইতিহাস থেকে কিন্তু কোশ্চেন থাকে, অনেক কোশ্চেন থাকে ইতিহাস থেকে। তো সেই মতো আমরা কিন্তু আজকে ভারতের কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস 100খানা কোশ্চেন, ইতিহাসের 100খানা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ার প্লাস যেগুলো তোমাদের ইম্পর্ট্যান্ট। প্রিভিয়াস ইয়ারও থাকবে, তার সঙ্গে ইম্পর্ট্যান্ট এই বছরের জন্য যে সকল ইম্পর্ট্যান্ট কিছু রয়েছে তো সেগুলোও থাকবে। মোট টোটাল 100খানা কোশ্চেন আজকের এই ক্লাসে আলোচনা করা হবে। এছাড়া আমরা আগের যে জিকে ক্লাসগুলো তোমাদের দিয়েছি, যারা তোমরা দেখোনি বা পিডিএফ সংগ্রহ করোনি, তো অবশ্যই আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখান থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে এবং ক্লাসগুলো দেখে নিতে পারবে। ক্লাসগুলোর লিঙ্কও ওখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? অবশ্যই দেখে নাও। তো এখন চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেন কী রয়েছে না, হচ্ছে সত্য বিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে লর্ড ডালহৌসি নিম্নের কোন দেশীয় রাজ্যটি সর্বপ্রথম অধিকার করে নিয়েছিল? বলো। এই যে ধরনের কোশ্চেনগুলো, সত্য বিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে লর্ড ডালহৌসি নিম্নের কোন দেশীয় রাজ্যটি সর্বপ্রথম অধিকার করে নিয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ক, সাতারা। সাতারা হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, বর্তমানে নিম্নের কোন দেশে ভারতের ব্রিটিশ সরকার অভিযান চালাননি? বর্তমানে নিম্নের কোন দেশে ভারতে ব্রিটিশ সরকার অভিযান চালাননি? তো এটা হয়ে যাবে তিব্বত। তিব্বতে কিন্তু না, তিব্বত হবে না, তিব্বতে তো চালিয়েছে কি, তো এটা হয়ে যাবে ইরান। ইরানে কিন্তু কোনোদিন ব্রিটিশ সরকার অভিযান চালাননি। বাকি মায়ানমার, তিব্বত, আফগানিস্তান এগুলো হয়ে যাবে। 3 নম্বর দেখো, কোন বছর ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল? ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। কত শতাব্দীতে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল? কত শতাব্দী জিজ্ঞেস করেছে কিন্তু এখানে, শতাব্দী। 18তম শতাব্দীতে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয় 1857 সালে প্রতিষ্ঠিত হয়। নিম্নের কে ভারতের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি শিক্ষা চালু করার জন্য সুপারিশ করেছিলেন? ইংরেজি শিক্ষা চালু করার জন্য সুপারিশ করেছিলেন কে? তিনি হচ্ছেন লর্ড ম্যাকলে। লর্ড ম্যাকলে হয়ে যাবে সঠিক আনসার। 7 নম্বর, 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা যখন কেরালা বন্দরে পৌঁছেছিলেন, তখন কোথাকার রাজা তাঁর দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছিলেন? 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা যখন কেরালা বন্দরে পৌঁছেছিলেন, কোন বন্দর? কেরালা বন্দর। তো তখন কালিকটের রাজা তার দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেছিলেন। 8 নম্বর দেখো, 1610 খ্রিস্টাব্দে পর্তুগিজ শক্তি কোন রাজ্যের কাছ থেকে গোয়া দখল করে নিয়েছিল? 1610 খ্রিস্টাব্দে পর্তুগিজ শক্তি কোন রাজ্যের কাছ থেকে গোয়া দখল করে নিয়েছিল? বিজাপুর রাজ্য। কোন বছর কলকাতার ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যার ঘটনা ঘটেছিল? ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা এটা কবে ঘটেছিল? এটা ঘটেছিল 1756 খ্রিস্টাব্দে। কোন সেনাপতির নেতৃত্বে ইংরেজ শক্তি 1765 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের ইংরেজ বিরোধী শক্তিকে পরাজিত করেছিল? কোন সেনাপতির নেতৃত্বে ইংরেজ শক্তি 1765 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে ইংরেজ বিরোধী শক্তিকে পরাজিত করেছিল? তো এটা সব সঠিক অ্যান্সার হয়ে যাবে হেক্টর মুনরো হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন,
তার আগে যারা ক্লাসটাকে লাইক করোনি, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমাদের, তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস, 100খানা ইতিহাসের কোশ্চেন রয়েছে এখানে, তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা তো বাকি নেই, তো হয়ে গেল আজকে 15 তারিখ, গতকাল তোমাদের মানে আগামীকাল তোমাদের পরীক্ষা। আগামীকাল যাদের পরীক্ষা রয়েছে সবাইকে বেস্ট অফ লাক, এবং 17 তারিখ যাদের পরীক্ষা রয়েছে সবাই যারা তোমরা ক্লার্কশিপ এক্সাম দিতে যাবে সবাইকে জানাই বেস্ট অফ লাক। সবাই সবার বেস্টটা দিয়ে আসো পরীক্ষায়। এবারে পরীক্ষাটায় একটু তোমরা দেখেছো যে পিএসসির পক্ষ থেকে কিন্তু অনেক রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে কোনো মতে যেন ফুড এসআইয়ের মতো পরীক্ষাটা না হয়ে যায়। ফুড এসআইয়ের কীভাবে এক্সাম তো হয়েছে, কী হয়েছে না হয়েছে সেটা তো আমরা সবাই জানি। তো এবারে আশা করছি সেটা নাও হতে পারে, আশা করছি হবে না, ঠিক আছে? যদি না হয় তো খুবই ভালো। তো সবাই যাও ভালো করে পরীক্ষাটা দিয়ে এসো। 11 নম্বর কোশ্চেন দেখো এবার, খাজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি জোগাড় করার জন্য ওয়ারেন হেস্টিংস কোন বছর আমিনি কমিশন নিয়োগ করেন? আমিনি কমিশন এটা করেছিল 1776 খ্রিস্টাব্দে। নিম্নে উল্লিখিত কোন প্রতিষ্ঠানটিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম স্থাপন করেছিল? নিম্নে উল্লিখিত কোন প্রতিষ্ঠানটিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম স্থাপন করেছিল? কলকাতা মাদ্রাসার কোন অঞ্চলটিকে সর্বপ্রথম সত্যবিলোপ নীতির আয়তায় আনা হয়েছিল? সত্যবিলোপ নীতির আয়তায় আনা হয়েছিল কোন অঞ্চলকে? সেটা হয়ে যাবে সাতারা অঞ্চলকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকুরির ক্ষেত্রে কে সর্বপ্রথম জাতি, ধর্ম, বর্ণ, জন্মস্থান প্রভৃতি নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার প্রদান করার ব্যবস্থা করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাকুরির ক্ষেত্রে এটা করেছিল লর্ড বেন্টিং। সবাই যাতে চাকরি করতে পারে, সবার চাকরি সুযোগ দেওয়া হয়েছিল। টেলিগ্রাফ পদ্ধতি এবং আধুনিক ডাক যোগাযোগ পদ্ধতি ভারতে কে চালু করেছিল? টেলিগ্রাফ, আগে যে টেলিগ্রাফ পদ্ধতি ছিল বা আধুনিক যে ডাক যোগাযোগ পদ্ধতি, এগুলো চালু করেছিল কে? না হচ্ছে লর্ড ডালহৌসি করেছিল। 1878 সালে ভারতে যখন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয়েছিল, তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু হয়েছিল, তো সে সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড লিটন ছিলেন সে সময়। আর্যরা কোন সময় থেকে ভারতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিল? আর্যরা কোন সময় থেকে ভারতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছিল? 1500 খ্রিস্টপূর্বাব্দে। 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে। মহেঞ্জোদারোর প্রধান সড়কের প্রস্থ প্রায় কত ছিল? মহেঞ্জোদারোর যে সড়ক ছিল তার প্রধান যে সড়ক তার প্রস্থ কত ছিল? 40 ফুট। সিন্ধু সভ্যতার লোকেরা কোন প্রাণীটি সম্ভবত ব্যবহার করতো না? সিন্ধু সভ্যতার লোকেরা কোন প্রাণীটির ব্যবহার করতো না? সেটা হচ্ছে ঘোড়ার ব্যবহার কিন্তু ছিল না সে সময়। গৌতম বুদ্ধ কোন সময়কাল জন্মগ্রহণ করেছিল? খ্রিস্টপূর্ব বলো কোন সময়কাল, এখানে শতাব্দী হিসাবে আমাদের বলতে হবে। তো শতাব্দী হিসাবে সেটা হচ্ছে এদের মধ্যে কোনোটাই নয়। কেন এদের মধ্যে কোনোটাই নয়? না, গৌতম বুদ্ধ এই যে 563 খ্রিস্টপূর্বাব্দ বললে তাহলে 563 খ্রিস্টপূর্বাব্দ নেপালের লুম্বিনীতে বৈশাখী পূর্ণিমায় কপিলাবস্তুর কাছে জন্মগ্রহণ করেছিল। আর গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 6 থেকে ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দী জন্মগ্রহণ করেছিল, ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দীতে। 21 নম্বর দেখো, গৌতম বুদ্ধ কোথায় মারা গিয়েছিলেন বলে জানা যায়? মারা গিয়েছিলেন কোথায়? না হচ্ছে কুশীনগরে। গৌতম বুদ্ধ কোথায় প্রথম ধর্ম প্রচার করেছিলেন? প্রথম ধর্ম প্রচার করেছিলেন গৌতম বুদ্ধ, সেটা হচ্ছে সারনাথে প্রথম ধর্ম প্রচার করেছিলেন। হিনজান ও মহাযান কোন ধর্মের দুটি ভাগ? হিনজান মহাযান এগুলো হচ্ছে বৌদ্ধ ধর্মের দুটি ভাগ। আধুনিক কোন রাজ্যের অঞ্চলে অবন্তী রাজ্যটির উদ্ভব হয়েছিল? অবন্তী রাজ্য এটা উদ্ভব হয়েছিল মধ্যপ্রদেশ।
নন্দ বংশের শেষ সম্রাট কে ছিলেন? নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দ। অজন্তা ও ইলোরা গুহাগুলি কোন বংশের রাজত্বকালে তৈরি করা হয়েছিল? অজন্তা এবং ইলোরা গুহা এদের কোনোটাই নয়। এদের কোনোটাই নয় কেন না, কারণ অজন্তা গুহাগুলি বাকাটক রাজাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছিল, আর ইলোরা গুহাগুলো এটা হচ্ছে রাষ্ট্রকূট রাজবংশের শাসন আমলে তৈরি হয়েছিল। বাংলার প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন? বাংলার প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন? না হচ্ছে শশাঙ্ক। শশাঙ্ক ছিলেন। রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? রাজা শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ। অশোক কোন বংশের রাজা ছিলেন? এটা পারবে সবাই, মৌর্য বংশের রাজা ছিলেন। মিহিরভোজ, মিহিরভোজ কোন বংশের রাজা ছিলেন? প্রতিহার, প্রতিহার বংশের রাজা ছিলেন। 31 নম্বর দেখো, বাংলার পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। এইভাবে আমরা মুখস্থ করে এসেছি বা মনে রেখেছি আমরা ছোটবেলা থেকে। নিম্নে উল্লিখিত ভারতের কোন রাজা অনেক বই লিখেছিলেন? সমুদ্রগুপ্ত, হর্ষবর্ধন, শশাঙ্ক, না এদের কেউ? অনেকগুলো বই লিখেছে। কার পড়ি? হর্ষবর্ধন। হর্ষবর্ধনের লেখা অনেকগুলো বই রয়েছে। চোল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? চোল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা রাজরাজ। সমুদ্র পথ অতিক্রম করে কোন বংশের রাজাগণ ভারতের বাইরেও সামরিক অভিযান পরিচালনা করেছিলেন? সেটা হচ্ছে চোল, চোল বংশের রাজারা। বৈদিক যুগে শিক্ষার প্রধান লক্ষ্য কী ছিল? বৈদিক যুগে শিক্ষার প্রধান লক্ষ্য চরিত্রের উন্নতি। বৈদিক যুগে রাজকীয় কর্তৃপক্ষের উৎসের সঙ্গে যুক্ত দেবতার নাম কী ছিল? বৈদিক যুগে রাজকীয় কর্তৃপক্ষের উৎসের সঙ্গে যুক্ত দেবতার নাম প্রজাপতি, প্রজাপতি ছিল। 37 নম্বর, বৈদিক যুগে কোন ধরনের ব্যক্তিদের পবিত্র সুতা বা পৈতা ব্যবহার করা নিয়ম ছিল? বৈদিক যুগে কোন ধরনের ব্যক্তিদের পবিত্র সুতা বা পৈতা ব্যবহার করার নিয়ম ছিল? তো সেটা হচ্ছে রথকর, রথকর ব্যক্তিদের। 38 নম্বর দেখো, 100 আনা কোশ্চেন রয়েছে, আমরা ফটাফট কোশ্চেন অ্যান্সারগুলো করে যাচ্ছি, দুবার করে কোশ্চেনগুলো পড়ছি, অ্যান্সার বলছি। আর্য সভ্যতার বিকাশে কেন্দ্রীয় অঞ্চল কোনটি? আর্য সভ্যতার বিকাশে কেন্দ্রীয় অঞ্চল কোনটি? তো সেটা হবে কুরু পান্ডালা অঞ্চল, কুরু পান্ডালা অঞ্চল। 39 নম্বর দেখো, প্রাচীন রাজ্য কোশলার রাজধানী কোথায় ছিল? কোশলার রাজধানী ছিল হচ্ছে শ্রাবস্তি, শ্রাবস্তিতে ছিল। রাজা প্রসেনজিৎ প্রাচীন কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিলেন? রাজা প্রসেনজিৎ প্রাচীন কোন রাজ্যের সঙ্গে যুক্ত ছিলেন? কোশালা, কোশালা রাজ্যের সঙ্গে যুক্ত ছিলেন। 41 নম্বর দেখো, মগধের প্রথম রাজধানী কোথায়, কোনটি ছিল? মগধের প্রথম রাজধানী কোনটা? না হচ্ছে রাজগীর। কে নিজেকে একরাট, একরাট হিসেবে ঘোষণা করেছিলেন? মহাপদ্মনন্দ, মহাপদ্মনন্দ নিজেকে একরাট হিসেবে ঘোষণা করেছিলেন। কোন শহরে প্রথম জৈন সঙ্গীত হয়েছিল? প্রথম জৈন সঙ্গীত এটা হয়েছিল পাটলিপুত্রে। সংস্কৃত শব্দের সঙ্গে কোন ধর্মগ্রন্থের শব্দের মিল দেখা যায়? সংস্কৃত শব্দের সঙ্গে কোন ধর্মগ্রন্থের শব্দের মিল দেখা যায়? জেন আবেস্তা। স্বামী দয়ানন্দ সরস্বতী মতানুসারে আর্যদের প্রকৃত বাসভূমি কোথায় ছিল? স্বামী দয়ানন্দ সরস্বতীর মতানুসারে আর্যদের প্রকৃত বাসভূমি কোথায় ছিল? তিব্বত, তিব্বতে ছিল। কোনটি ধর্মীয় আচরণ বিধি বা ঈশ্বরের প্রতি ত্যাগ করা সংক্রান্ত বিধি বিষয়ক শাস্ত্র? ঈশ্বরের প্রতি ত্যাগ করা, বলো। যজুর্বেদ। কোনটা? যজুর্বেদে। লেখকদের নাম অনুসারে কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? সাংখ্য দর্শন, কপিলা ঠিক রয়েছে।
যোগ দর্শন পতঞ্জলি, ঠিক রয়েছে। পূর্ব মীমাংসা যামিনী, সেটাও কিন্তু ঠিক রয়েছে। এই উত্তর মীমাংসা গৌতম, এটাই ভুল রয়েছে। বৌদ্ধ যুগের পরবর্তী সময় কোশালা রাজ্যের প্রাথমিক নাম কি ছিল? বৈদিক যুগের পরবর্তী সময়ে কোশালা রাজ্যের প্রাথমিক নাম কি ছিল? অযোধ্যা ছিল। ঋগ বৈদিক যুগে সবচেয়ে বড় মাতৃদেবী কে ছিলেন? ঋগ বৈদিক যুগে সবচেয়ে বড় মাতৃদেবী, তিনি ছিলেন অদিতি। 50 নম্বর দেখো, বৈদিক যুগের প্রথম দিকে অনেকগুলি গ্রামের প্রধানকে কি বলা হতো? অনেকগুলি গ্রামের প্রধানকে কি বলা হতো? না হচ্ছে বিশপতি বলা হতো, বিশপতি। তো কোশ্চেনগুলো দেখছো খুবই ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার প্লাস তার সঙ্গে কিছু এক্সট্রা নোটস, মানে এক্সট্রা কিছু কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য সেগুলো কিন্তু দেওয়া হয়েছে এর মধ্যে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, যদি না লাইক না করে থাকো, ক্লাসটা দেখছো ফার্স্ট থেকে কিন্তু লাইক করছো না, যদি না লাইক করে থাকো তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করো এবং ক্লাসটাকে শেষ পর্যন্ত দেখো। আরও ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, আমরা 50খানা করেছি, আরও 50খানা কিন্তু বাকি রয়েছে, এটাও আমরা এখনই করব। তো তার আগে তোমরা কিন্তু লাইকটা করে দাও, ঠিক আছে? ক্লাসটাকে লাইক করে দাও, বন্ধুদের মাঝে পারলে শেয়ার করে ফেলো। 51 নম্বর কোশ্চেনটা দেখো, ঋষি বিশ্বামিত্রের লেখা গায়ত্রী মন্ত্র কোন সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে? ঋষি বিশ্বামিত্রের লেখা গায়ত্রী মন্ত্র কোন সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সাবিত্রী, সাবিত্রী হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। বৈদিক যুগে ব্রাহ্মণদের জন্য সুপারিশ করা পোশাকের রং কী ছিল? বৈদিক যুগে ব্রাহ্মণদের জন্য সুপারিশ করা পোশাকের রং কী ছিল? না হচ্ছে গাঢ় লাল ছিল, গাঢ় লাল। হরপ্পা সভ্যতার সর্ববৃহৎ ধ্বংসাবশেষ কোথায় খোদিত হয়েছে? মহেঞ্জোদারোতে খোদিত হয়েছে। 54 নম্বর কোশ্চেন দেখো এবার, হরপ্পা সভ্যতার বৃহৎ দালান কোনটি? হরপ্পার সভ্যতার বৃহৎ দালান, সবচেয়ে বড় দালানটা কোনটা? না, সেটা হচ্ছে বৃহৎ খাদ্য গুদাম, যেটা বৃহৎ দালান। হরপ্পার লোকেরা কোন ধাতুর ব্যবহার করতেন না বলেছে কিন্তু, লোহা এবং টিনের ব্যবহার করতেন না হরপ্পা লোকের মানুষরা। কোন স্থানে সন্দেহাতীতভাবে আর্যদের উপস্থিতি হয়নি? বলো, কোন স্থানে সন্দেহাতীতভাবে আর্যদের উপস্থিতি হয়নি? তো সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। ঋগ্বেদে কোন নদীর উল্লেখ করা হয়নি? যেটা ঋগ্বেদে না উল্লেখ থাকতে পারে কিন্তু তোমাদের পিএসসির এক্সামের জন্য উল্লেখ থাকবে, খুবই ইম্পর্টেন্ট এই নদী, নর্মদা নদী, যেটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। আগে আমি জিকে ক্লাসে বলেছিলাম, খুবই ইম্পর্টেন্ট, মনে রাখো। আর্যরা কয়টি সংহিতা রচনা করেছিলেন? চারটা সংহিতা রচনা করেছিলেন। এবার সেই চারটা সংহিতা কী কী তোমরা যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা অবশ্যই চারটা সংহিতার নাম কমেন্ট করে জানাও। 59 নম্বর দেখো, আর্য শব্দটির মূলগত অর্থ কিসের? আর্য যে শব্দ, এর যে মূলগত যে অর্থটা, সেটা কিন্তু একটা ভাষা। আর্য শব্দটি এসেছেন ইরান এবং ভারতের প্রাচীন ভাষা থেকে এসেছে। বাংলার রাজা শশাঙ্কের রাজধানী বর্তমানে কোন জেলায় অবস্থিত ছিল? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ নাকি? তো এবার কি বলেছে, বর্তমান যেহেতু জিজ্ঞেস করেছে তো সেটা হচ্ছে মুর্শিদাবাদ। অপশান নাম্বার ঘ হয়ে যাবে সঠিক অ্যান্সার, মুর্শিদাবাদ। 61 নম্বর দেখো, ভাস্কর বর্মন আধুনিক ভারতের কোন রাজ্যের রাজা ছিলেন? ভাস্কর বর্মন হচ্ছে আসামের রাজা ছিলেন। বাংলার পাল রাজবংশের প্রতিষ্ঠাতা
গোপাল। কোশ্চেনটা মানে আবার ডবল হয়ে গেল, আগেও পেয়েছিলাম। বাংলায় সেন বংশের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে মনে করা হয়? সেন বংশ। সেন বংশের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন। বাতাপির চালুক্যদের বর্তমান ভারতের কোন রাজ্যে উন্মেষ ঘটেছিল? বাতাপির চালুক্যদের বর্তমান ভারতের কোন রাজ্যের উন্মেষ ঘটেছিল? কর্ণাটক। চোল বংশের সবচেয়ে শক্তিশালী রাজা কে ছিলেন? চোল বংশের সবচেয়ে শক্তিশালী রাজা, তো তিনি হচ্ছেন প্রথম রাজারাজ। প্রথম রাজারাজ। হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল? হরপ্পা। হরপ্পা হচ্ছে শতদ্রু। শতদ্রু নদীর কাছে অবস্থিত ছিল। হরপ্পার লোকেরা মৃতদেহের মাথা কোন দিকে রেখে মৃতদেহ কবর দিত? মৃতদেহের মাথা সেটা হচ্ছে উত্তর। উত্তর দিকে মাথা রেখে কবর দিত। বা এখন আমরা যদি মানে কোনো কিছু কাউকে যদি মৃতদেহ যদি পোড়ানো হয়, তখন কিন্তু উত্তর দিকেই রাখা হয়, মাথা রেখে পোড়ানো হয়। এই জন্য অনেকে বলে না, বাড়িতে দেখবে, বাড়ি যারা পুরনো মানে বয়স্ক যারা রয়েছে তারা বলছে উত্তর দিকে মাথা করে শুতে নেই, এরকম বলে না, বলে উত্তর দিকে মাথা রেখে পোড়ানো হয় মরা দেহকে, তো এই জন্য উত্তর দিকে মাথা করে শুতে নেই, এরকম বলে। কিন্তু ওটা তার জন্য কি সত্যি শুতে নেই? না, সেটা একটা বৈজ্ঞানিক কারণ রয়েছে, সায়েন্টিফিক কারণ রয়েছে, সেটাই আমরা যাচ্ছি না। কিন্তু সত্যি উত্তর দিকে মাথা করে শুতে নেই। 68 নম্বর দেখো, হরপ্পার লোকেরা গুরুত্বপূর্ণ কোন ফসলগুলি উৎপাদন করতেন? হরপ্পার লোকেরা গুরুত্বপূর্ণ কোন ফসলগুলি উৎপাদন করতেন? গম, বার্লি এবং সরিষা। গম, বার্লি এবং সরিষা। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? মৌর্য বংশের শেষ রাজা হচ্ছেন বৃহদ্রথ। নিম্নলিখিত কোন মৌর্য শাসক সব থেকে দীর্ঘ সময়ব্যাপী রাজত্ব করেছিল? দীর্ঘ সময়ব্যাপী রাজত্ব করেছিল হচ্ছে অশোক। নিম্নের কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ এটা শুরু করেছিলেন কে? বসুমিত্র। বসুমিত্র শুরু করেছিলেন। বিন্দুসারের রাজত্বকালে অশোক কোন জায়গার প্রশাসক ছিলেন? বিন্দুসারের রাজত্বকালে অশোক কোন জায়গার প্রশাসক ছিলেন? উজ্জয়িনী। উজ্জয়িনীর প্রশাসক ছিলেন। বর্তমানে কোন জায়গায় প্রধানত কুষাণরা বসবাস করত? বর্তমান জিজ্ঞেস করেছে, তো বর্তমানে যেটা আছে চীনে কুষাণরা বসবাস করত। নিম্নের কে কনিষ্কের রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন? কনিষ্কের রাজসভার সাথে যুক্ত ছিলেন তিনি হচ্ছেন বাণভট্ট। কে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল? ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। চীনা পর্যটক ফাহিয়েন কার রাজসভায় এসেছিলেন? ফাহিয়েন কার রাজসভায় এসেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন। ভারতের হুন সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা কে? ভারতের হুন সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা সেটি হচ্ছে মিহিরকুল। কি হয়ে যাবে? মিহিরকুল হয়ে যাবে সঠিক অ্যান্সার। হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা কি ছিল? হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা কি ছিল? কোনোটাই নয়। সিন্ধি, সংস্কৃত, তামিল কোনোটাই নয়, কারণ এখনও পর্যন্ত হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা কী ছিল সেটা কিন্তু উদ্ধার করা যায়নি। সেই লিপি, তাদের লেখা কিন্তু এখনও বোঝা যায়নি, তার জন্য ভাষাও কিন্তু বোঝা যায়নি তাদের ভাষাটা কী ছিল। আমরা কোথায় চলে গেলাম? অনেকটা তো মনে হয় পিছিয়ে গেলাম। এই তো এখানে 78 নম্বর আলোচনা করেছিলাম, এবার আমরা 79। দেখো, আর্য জাতির লোকেদের প্রকৃত বা আদি বাসস্থান কোথায় ছিল? আর্য জাতি লোকেদের পাঞ্জাবে ছিল। বেদ কয় ভাগে বিভক্ত? বেদ 4 ভাগে, 4টা ভাগ রয়েছে বেদের। সেই 4টা ভাগ কি কি সেটাও তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে। 81 নম্বর দেখো, সবচেয়ে আগে কোন ধর্মটি উৎপত্তি হয়েছিল? সবচেয়ে আগে যেটা হয়েছিল সেটা হচ্ছে হিন্দু ধর্ম। বর্ধমান মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? বর্ধমান মহাবীরের জন্ম
হয়েছিল কুন্তপুরে হয়েছিল। নিম্নের কোন ভাষায় বুদ্ধ ধর্মের পবিত্র বইগুলি লেখা হয়েছিল? বৌদ্ধ ধর্মের যে পবিত্র বই, সেই বইগুলো কিন্তু প্রত্যেকটাই পালি ভাষায় লেখা হয়েছিল। কোন বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিল, সেটা হচ্ছে নন্দ বংশের রাজা। পলাশির যুদ্ধ হয়েছিল কত সালে? পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। যুদ্ধটি 1757 সালে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং তার পলাশি সৈন্যদের মধ্যে হয়েছিল। 86 নম্বর দেখো, নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল? ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল কোন জায়গায়? না হচ্ছে মুজাফরপুরে ফাঁসি দেওয়া হয়েছিল। মামল্লপুরম সম্পর্কে নিম্নের উল্লিখিত বিবৃতিগুলি কোনটি অসত্য? মামল্লপুরম, তো সেটা হচ্ছে এখানে কথাকলি নৃত্যের জন্ম এই কথাটি অসত্য, অর্থাৎ ভুল রয়েছে। এটা একটা পর্যটন কেন্দ্র, এটা ঠিক আছে। এটা পল্লব রাজাদের রাজধানী, এটাও ঠিক। ইউনেস্কো অনুমোদিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটাও ঠিক। আর বাকি কি? এই যে মামল্লপুরমটা হচ্ছে এটা তামিলনাড়ুতে। আর তামিলনাড়ু মানে, তো সেখানে তো কথাকলির উৎস নয়। কথাকলির উৎসটা কোথায়? সেটা হচ্ছে কেরালা রাজ্য, ঠিক আছে? তামিলনাড়ু নয়, কেরালা রাজ্যে কথাকলির উৎস, দক্ষিণ ভারতের কেরালা রাজ্য। 88 নম্বর দেখো, 1944 সালে 14 এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনী পরাস্ত করে আইএনএ কোথায় ভারতীয় পতাকা উত্তোলন করেছিল? মোড়ে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল। কোনটি, এই বারবার এটা চলে আসছে কেন, কোনটি অতীতে পর্তুগিজদের কলোনি ছিল না? পর্তুগিজদের কলোনি ছিল না কোনটি? না, সেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয়? বিধবা বিবাহ আইন এটা পাস হয় 1856 খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দ কোন সালে শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন? 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন। এরপরে চলে যাও 92, রাজতরঙ্গিনী রচয়িতাকে? এর রচয়িতাকে না হচ্ছে কলহন হচ্ছে রাজতরঙ্গিনীর রচয়িতা। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল তিনি ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন? আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছিল খ্রিস্টপূর্ব 326। ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? ভারতের প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা। আনন্দ মঠের রচয়িতাকে? না, আনন্দ মঠের রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আদিনা মসজিদ এটা কোথায় অবস্থিত? আদিনা মসজিদ যেটা রয়েছে পান্ডুয়াতে রয়েছে। কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেন? সকারি উপাধি কে গ্রহণ করেছিল? না, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি? বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদকুলি খাঁ। সত্যবিলোপ নীতি প্রথম কোথায় প্রয়োগ হয়? সত্যবিলোপ থেকে শুরু, সত্যবিলোপ দিয়ে শেষ, তো সেটা হচ্ছে সাতারায় প্রয়োগ করা হয়। তো এই ছিল মোট আজকের টোটাল 100খানা কোশ্চেন আলোচনা করলাম, খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্যই। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, ক্লাসটা যদি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখে থাকো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটাকে লাইক না করে কেউ যাবে না। আর সেই সঙ্গে ক্লাসটা কেমন লাগলো বা আমরা যে হোমওয়ার্কগুলো দিয়েছি কমেন্ট করে যেগুলো জানাতে বলেছি সেগুলো পারলে কমেন্ট করে জানাও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব যদি না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে এই ক্লাসের পিডিএফ আমরা এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা পেয়ে যাবে, সেখান থেকে আরও ভালো করে আর একবার রিভিশন করে নেবে। তো যদি না জয়েন করে থাকো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।